ইন্দো প্রশান্ত অঞ্চলে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে নতুন জোটের তীব্র নিন্দা চীনের। সাবমেরিন ক্রয় চুক্তি বাতিল করায় চটেছে ফ্রান্স। নিজস্ব পথেই হাঁটবে ইইউ। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী। ১.৫ বছরের বেশি সময় পর বিদেশ সফর। করোনা টিকার ন্যায্য বণ্টনের আহ্বান জানাবেন। সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল আর্জেন্টিনা। বিভিন্ন খাতে ব্যয় সংকোচনের তীব্র সমালোচনা। কর্মসংস্থান ও সামাজিক সুবিধা বাড়ানোর দাবি। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ফারিহা মারিয়াম। চীনকে মোকাবেলায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার নতুন জোট অকাসের তীব্র নিন্দা জানিয়েছে বেইজিং। নতুন চুক্তির কারণে আঞ্চলিক শান্তি নষ্ট ও অস্ত্র প্রতিযোগিতা বেড়ে যাওয়ার শঙ্কাও জানিয়েছে দেশটি। এদিকে নতুন চুক্তির কারণে ২০১৬ সালে অস্ট্রেলিয়ার সঙ্গে ফ্রান্সের করা কয়েকশো কোটি ডলারের চুক্তি ভেস্তে যাওয়ায় অস্ট্রেলিয়া ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের তীব্র সমালোচনা করেছে ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয়। ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিজস্ব কৌশলে নিরাপত্তা নিশ্চিতের ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়নও। আবারও উত্তপ্ত হয়ে উঠছে ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল। দক্ষিণ চীন সাগরে আধিপত্যের জেরে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনার মধ্যেই ঘি হিসেবে যুক্ত হয়েছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার নতুন জোট অকাস। ত্রিপক্ষীয় এই নিরাপত্তা অংশীদারিত্বের অংশ হিসেবে অস্ট্রেলিয়াকে পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন তৈরিতে প্রযুক্তি সরবরাহ করার চুক্তি করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। সরাসরি চীনকে মোকাবিলার কথা বলা না হলেও নতুন জোট গঠনের তীব্র নিন্দা জানিয়েছে বেইজিং। ৩ দেশের এই জোটকে দায়িত্বজ্ঞানহীন এবং সংকীর্ণমনা আখ্যা দিয়ে পরমাণু অস্ত্রের বিস্তার রোধে অস্ট্রেলিয়ার অঙ্গীকার নিয়ে প্রশ্ন তুলেছে চীন। নতুন জোট গঠনের ঘোষণা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা মারাত্মকভাবে বিনষ্ট করছে এবং এই অঞ্চলটিতে অস্ত্র প্রতিযোগিতা বাড়িয়ে দেওয়ার ঝুঁকি সৃষ্টি করেছে তারা। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য খুবই মারাত্মক পরমাণু শক্তিচালিত সাবমেরিন প্রযুক্তি সরবরাহ করছে। ভূরাজনৈতিক খেলার অংশ হিসেবে তারা পারমাণবিক অস্ত্রকেই বেছে নিয়েছে। এর মধ্য দিয়ে তাদের ত্রিমুখী নীতির বহিঃপ্রকাশ ঘটেছে। তবে কোনো ধরনের প্রতিকূল পরিস্থিতি তৈরির জন্য নিরাপত্তা জোট গঠন করা হয়নি বলে দাবি করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তিনি বলেন, ব্রিটেনের নতুন প্রজন্ম ও ইন্দো প্রশান্ত অঞ্চলের নিরাপত্তা জোরদারের জন্যই যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার সঙ্গে নতুন জোট গড়া হয়েছে। অকাস গঠনের পর অস্ট্রেলিয়ার উপর খেপেছে ফ্রান্স। ২০১৬ সালে ফ্রান্সের সঙ্গে $100 কোটি ডিজেল চালিত সাবমেরিন ক্রয় চুক্তি ভেস্তে যাওয়ায় অস্ট্রেলিয়াকে বিশ্বাসঘাতক আখ্যা দিয়েছেন ফরাসি পররাষ্ট্রমন্ত্রী। এই সংকটের জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে দায়ী করেছেন তিনি। বলেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পথেই হাঁটছেন বাইডেন। ইউরোপীয় ইউনিয়নকে না জানিয়ে নিরাপত্তা জোট গড়ায় কিছুটা মনক্ষুণ্ণ হয়েছে ইইউ। ইন্দো প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর সঙ্গে নতুন রাজনৈতিক, অর্থনৈতিক ও প্রতিরক্ষা বিষয়ক কৌশল উন্মুক্ত করেছে জোটটি। তবে অকাস গঠনকে স্বাগত জানিয়েছে জাপান। এর মধ্য দিয়ে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত হবে বলেও আশা করে দেশটি। ওমর ইনান, সময় সংবাদ। জাতিসংঘের ৭৬তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনাকালে ১.৫ বছরের বেশি সময় পর এটাই তার বিদেশ সফর। সকাল ৯টায় প্রতিনিধি দলকে সঙ্গে নিয়ে ফিনল্যান্ড হয়ে নিউ ইয়র্ক যাচ্ছেন তিনি। সেখানে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন তিনি। কোভিড মহামারীর কারণে অর্থনীতি যেই আঘাত পেয়েছে সেটি দূর করে আশা জাগাতে এই সম্মেলনের প্রতিপাদ্য দেয়া হয়েছে আশা। জাতিসংঘের বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করার পাশাপাশি দ্বিপক্ষীয় বেশ কয়েকটি বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী। করোনা টিকার সুষম বণ্টন নিশ্চিত করতে সাধারণ পরিষদে জোরালো তাগিদ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় করণীয় ও রোহিঙ্গা ইস্যুতে সাইডলাইন বৈঠক হবে। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয় সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর সফর নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। পৃথিবীর মধ্যে যতগুলো দেশ এসডিজির কাজে অগ্রসর হচ্ছে, বাংলাদেশ তাদের মধ্যে ৩ নম্বরে আছে। সশরীরে অনেকগুলো ইভেন্টে যাবেন। ইউকের প্রধানমন্ত্রী এবং জাতিসংঘের সেক্রেটারি জেনারেল এইটা উচ্চ পর্যায়ের একটা জলবায়ুর উপরে, যে এইবারে আমরা COP26-এ আমাদের যেগুলো ইস্পিত লক্ষ্য সেগুলো আমরা
ভালো একটা রূপরেখা পাবো। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলে আসছেন যে কোভিড ভ্যাকসিনটা শুড বি এ পাবলিক গুড। আমরা এটাও এইবারে ওখানে আমরা আরো জোরালো করে তুলব। আফগানিস্তানে তালেবান শাসন শুরুর পর মারাত্মক বিপর্যয়ের মুখে দেশটির স্বাস্থ্য খাত। ভয়াবহভাবে বাড়ছে শিশু অপুষ্টির হার। এদিকে সরকারি কর্মচারীদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানালেও মাস শেষে বেতন পাওয়া নিয়ে শঙ্কায় রয়েছেন তারা। বেকায়দায় পড়েছেন বিভিন্ন দেশের কয়েকশো আফগান কূটনীতিকও। অন্যদিকে মৃত্যুর গুঞ্জনের মধ্যেই ভিডিও বার্তায় হাজির হয়েছেন তালেবানের শীর্ষ নেতা ও আফগানিস্তানের উপপ্রধানমন্ত্রী মোল্লা আব্দুল গনি বারাদার। তালেবানের অভ্যন্তরীণ কোন্দলের খবর উড়িয়ে দিয়েছেন তিনি। তালেবানের বিধিনিষেধের বিরুদ্ধে এবার ঐতিহ্যবাহী পোশাক পরে প্রতিবাদ শুরু হয়েছে আফগানিস্তানে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই প্রতিবাদ শুরু করেন ডক্টর বাহার জালালি। নারীদের পোশাক নিয়ে তালেবান যেই নতুন কঠোর বিধিনিষেধ জারি করেছে তার বিরুদ্ধেই মূলত তারা অনলাইনে এই প্রতিবাদ শুরু করেছেন। হ্যাশট্যাগ ডু নট টাচ মাই ক্লোথস এবং হ্যাশট্যাগ আফগানিস্তান কালচার ব্যবহার করে প্রতিবাদের ঝড় উঠেছে ইনস্টাগ্রাম, টুইটার সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে। পোশাক নিয়ে তালেবানের কড়াকড়ির প্রতিবাদে মূলত আফগানিস্তানের নারীরা বর্ণিল ঐতিহ্যবাহী পোশাকে অভিনব এ প্রচারণা শুরু করেছেন। আমেরিকান ইউনিভার্সিটি অফ আফগানিস্তানের ইতিহাসের সাবেক অধ্যাপক ডক্টর বাহার জালালি এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ শুরু করলে একে একে যোগ দেন আরও অনেক নারী। নিজেদের পরিচয় এবং সার্বভৌমত্ব এখন হুমকির মুখে বলেই এই আন্দোলন শুরু করেছেন বলে জানান জালালি। হাতে তৈরি নকশা, ভারী ডিজাইনের পোশাকের মধ্যে ছোট ছোট কাচের আয়না, লম্বা স্কার্ট, মাথায় বিভিন্ন রকমের টুপি বা অলংকার, এসব ঐতিহ্যবাহী পোশাকের একের পর এক ছবি শেয়ার চলছে অনলাইনে। গেল 2 দশক ধরে দেশটির নারীরা যেসব পোশাকে অভ্যস্ত ছিলেন সেখানেই মূলত পরিবর্তন এনেছে তালেবান সরকার। তালেবানের নিয়ন্ত্রণের পর থেকেই আফগানিস্তানের শিক্ষা ব্যবস্থা, নারী অধিকার, পোশাক নিয়ে চলছে পরিবর্তনের জোয়ার। এর আগে তালেবান সরকারের পক্ষ থেকে আফগান নারীদের বিশ্ববিদ্যালয়ে গিয়ে পড়ার ব্যবস্থা করলেও হিজাব বাধ্যতামূলক করা সহ পোশাকের ব্যাপারে কঠোর বিধিনিষেধের বিষয়ে এবার অনলাইন প্রতিবাদেই সরব হয়েছেন দেশটির নারীরা। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ। সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল আর্জেন্টিনা। কর্মসংস্থান ও সামাজিক সুযোগ সুবিধা বাড়ানোর দাবিতে বৃহস্পতিবার রাস্তায় নেমে আসেন দেশটির হাজার হাজার মানুষ। সরকার বিরোধী আন্দোলনকারীদের পদচারণায় বৃহস্পতিবার জনসমুদ্রে পরিণত হয় আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্স। সরকার বিরোধী বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। মুদ্রাস্ফীতি, জীবনমান কমে যাওয়া সহ সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের তীব্র সমালোচনা করেন তারা। এ সময় বিপ্লবী চে গুয়েভারার টি শার্ট গায়ে ড্রাম বাজিয়েও অনেককে প্রতিবাদ জানাতে দেখা যায়। কর্মসংস্থানের ঘাটতি মেটাতে আরও বেশি করে চাকরির সুযোগ বাড়ানোর দাবি জানান আন্দোলনকারীরা। একই সঙ্গে সামাজিক সুযোগ সুবিধা বাড়ানোরও দাবি জানান তারা। আইএমএফ এর কাছে সরকার কোটি কোটি ডলার ঋণী। এগুলো শোধ করতে গিয়ে বিভিন্ন খাতে খরচ কমানোর চেষ্টা করছে সরকার। যেসব সামাজিক প্রকল্প রয়েছে সেগুলোতেও ব্যয় কমাচ্ছে তারা। বৈদেশিক ঋণ পরিশোধ করতে গিয়ে সাম্প্রতিক সময়ে কোনো ধরনের সামাজিক প্রকল্প হাতে নেওয়া হয়নি। এমনকি সরকার খাদ্য সহায়তার ওপর থেকেও ব্যয় কমিয়েছে। সরকার ঘোরতর সংকটে রয়েছে, তবে এখানকার যুদ্ধটা হচ্ছে মৌলিক অর্থনীতি নিয়ে। সরকারের মন্ত্রীরা সবাই দ্বিমত পোষণ করলেও ব্যয় সংকোচন নীতির সময় সবাই একমত হয়ে যায়। আমরা শ্রমিকরা যে বঞ্চনার শিকার হচ্ছি সেদিকে কারো ভ্রুক্ষেপ নেই। আগে থেকেই অর্থনৈতিক সংকটে জর্জরিত আর্জেন্টিনার অর্থমন্দা কোভিড মহামারীর পর আরও প্রকট আকার ধারণ করেছে। বিশেষ করে বৈদেশিক ঋণেও জর্জরিত দেশটি। ওমর ইনান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। করোনার কারণে 1 বছর পিছিয়ে দুবাইয়ে শুরু হচ্ছে এক্সপো 2020। বাংলাদেশি বিমানবন্দরে পিসিআর ল্যাব না বসায় ব্যবসায়ীদের অংশগ্রহণ নিয়ে শঙ্কা। চীনে 100 কোটির বেশি মানুষকে করোনার 2 ডোজ দেয়া সম্পন্ন করেছে দেশটির সরকার। বৃহস্পতিবার চীনের স্বাস্থ্য কমিশন জানায় বুধবার পর্যন্ত দেশজুড়ে 216 কোটি ডোজ দেয়া সম্পন্ন হয়েছে। এখন পর্যন্ত দেশটির 71% জনগণ পূর্ণ ডোজ টিকার আওতায় এসেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
চলতি বছরের শেষ নাগাদ চীনের মোট জনসংখ্যার ৮০% মানুষকে টিকার আওতায় নিয়ে আসার কথা জানানো হয়। করোনার উৎপত্তিস্থল চীনে অনেকটাই নিয়ন্ত্রণে কোভিড ভাইরাস। সবশেষ একদিনে চীনে নতুন করে ৮০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার জনগণের জন্য বিশুদ্ধ বাতাস নিশ্চিতে ব্যর্থ দেশটির প্রেসিডেন্ট জোকো উইদোদো। বৃহস্পতিবার এক রায়ে এই কথা জানিয়েছেন আদালত। একই সঙ্গে জনগণের স্বাস্থ্য অধিকার নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়। এক প্রতিবেদনে আল জাজিরা জানায় ২০১৯ সালে শহরের ৩২ জন নাগরিক প্রেসিডেন্ট, স্বরাষ্ট্রমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, পরিবেশ মন্ত্রী ও ৩ গভর্নরের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। সেখানে তাদের বিরুদ্ধে নগরের স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিতে ব্যর্থতার জন্য সরকারকে জবাবদিহি করার আর্জি জানানো হয়। বিশ্বের যেসব নগরে বায়ু দূষণ বেশি হয় তার মধ্যে জাকার্তা অন্যতম। নার্সারির কবিতা বিভিন্ন সামাজিক রোগ ব্যাধি কিংবা মহামারী থেকে সুরক্ষায় কিভাবে থাকবেন সবই শেখাচ্ছেন ভারতের এক শিক্ষক। তাও আবার দেয়ালে আঁকা ব্ল্যাকবোর্ডে লিখে বোঝাচ্ছেন বাচ্চাদের। আর রাস্তায় বসেই শিখছে দরিদ্র পরিবারের শিশু থেকে শুরু করে পথশিশুরাও। সচেতনতার উদ্দেশ্যে এমন উদ্যোগ বলে জানান এই শিক্ষক। রাস্তায় বসেই ব্যস্ত পড়াশোনা শিখতে, আর দেয়ালে আঁকা ব্ল্যাকবোর্ডে বিভিন্ন বিষয় লিখে বোঝাচ্ছেন এক শিক্ষক। নার্সারির বাচ্চাদের কবিতা থেকে শুরু করে বিভিন্ন রোগবালাই থেকে কিভাবে রক্ষা পাবেন সবই শিখছে তারা। দেয়া হচ্ছে ইন্টারনেট ব্যবহারের ধারণাও। এটি ভারতের পশ্চিম বর্ধমানের একটি গ্রামের চিত্র। শুধু দরিদ্র পরিবারের নয়, পথ শিশুরাও পাচ্ছে হাতে কলমে শেখার সুযোগ। ছেলে মেয়েদের পড়াশোনা লকডাউনের কারণে যাতে ক্ষতিগ্রস্ত না হয় তাই এই উদ্যোগ নিয়েছেন তিনি। প্রায় 2 বছর ধরে তিনি এভাবে বাচ্চাদের পেছনে শ্রম দিচ্ছেন, এমনকি অনেক অভিভাবকদেরও সচেতন করছেন। We all very excited about education. Sir give us book, copy, bags, foods. মহামারী করোনার কারণে লকডাউন থাকায় দীর্ঘদিন স্কুল বন্ধ ছিল দেশটিতে। এতে শিশুদের পড়াশোনায় চরম ব্যাঘাত ঘটেছে। সুযোগ কম থাকায় দরিদ্র পরিবারের অনেক শিক্ষার্থীরই ঝরে পড়ার শঙ্কা থাকে। তাই ঝরে পড়া রোধ ঠেকাতে ও সচেতন করতেই এই উদ্যোগ বলে জানান স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের এই শিক্ষক দীপ নারায়ণ। সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন কিয়া जाता है, कैसे मास्क पहनना, कितना কিভাবে মাস্ক পরতে হয়, সামাজিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি কেন এগুলো প্রয়োজন সবই শেখাচ্ছি। ছেলেমেয়েরা নিজেরা শিখছে, পাশাপাশি অন্যদেরও সহযোগিতা করছে। आगे आए वो लोग भी लोगों को सिखाया। कुछ चीज नहीं है। রাস্তার মাস্টার খ্যাত এই শিক্ষকের এমন শ্রমের বাস্তবতায় আশপাশের অনেকেই অনুপ্রেরণা পাবেন, এমনটাই আশা স্থানীয়দেরও। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ। সংযুক্ত আরব আমিরাতে আর কয়েকদিন পরেই শুরু হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত এক্সপো 2020। করোনা মহামারীকে মোকাবেলা করেই দেশটির সরকার এক্সপোকে সফল করতে কঠিন চ্যালেঞ্জ হাতে নিয়েছে। তবে বাংলাদেশি ব্যবসায়ীরা র্যাপিড টেস্টের শর্ত পূরণ সাপেক্ষে ৩০ সেপ্টেম্বর এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে থাকতে পারবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। শিবলি আল সাদিকের রিপোর্ট। করোনা মহামারীর মধ্যেই আগামী ৩০ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতের মাটিতে শুরু হতে যাচ্ছে এক্সপো 2020। $100 কোটি এই ইভেন্ট সফল করতে এরই মধ্যে সার্বিক প্রস্তুতি সেরেছে দেশটির সরকার। পাশাপাশি বাংলাদেশ প্যাভিলিয়নও প্রস্তুত হয়ে গেছে এক্সপো গ্রাউন্ডে। ৩০ সেপ্টেম্বর এক্সপো গ্রাউন্ডের উদ্বোধনী অনুষ্ঠান হলেও বাংলাদেশ প্যাভিলিয়ন উদ্বোধন হবে 1 অক্টোবর। মূলত ওই দিন থেকে এক্সপো শুরু। র্যাপিড পিসিআর টেস্ট করে বাংলাদেশ থেকে শুধু এক্সপো উপলক্ষে না, যে কোনো ভিজিটরি বা বাংলাদেশি নাগরিক যারা এখন বাংলাদেশে আটকে আছে, এখানে ইউএই প্রবাসী বাংলাদেশি নাগরিক যারা, তারাও আসতে পারবেন, কোনো ধরনের বাধা থাকবে না। এক্সপোতে এবার বিশ্বের বিভিন্ন দেশের ব্যবসায়ীরা যাতে ভার্চুয়ালি যুক্ত হতে পারেন সেই সুযোগ রাখা হয়েছে। যারা সরাসরি অংশগ্রহণ করতে পারবেন না তারা ভার্চুয়ালি বিভিন্ন প্যাভিলিয়ন সম্পর্কে জানতে পারবেন। বাংলাদেশ প্যাভিলিয়ন উদ্বোধন অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রী উপস্থিত থাকার কথা রয়েছে। যেহেতু ইমারাতে যাওয়ার জন্য ইমারাত সরকারের কিছু কন্ডিশন ওনারা দিয়েছেন, ইতিমধ্যে সরকার সেটিকে সুন্দরভাবে সমাধান করার জন্য একটি সার্কুলার জারি করেছেন। আশা করতেছি ইতিমধ্যে সেই সমস্যার সমাধান হবে এবং সবাই নির্দ্বিধায়
এই এক্সপোতে অংশগ্রহণ করে সেই এক্সপোর সাফল্যমণ্ডিত করে তুলবেন। এদিকে এক্সপোর আগে 29 এবং 30 সেপ্টেম্বর এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশন সারা বিশ্বে ছড়িয়ে থাকা বাংলাদেশি ব্যবসায়ীদের নিয়ে 2 দিন ব্যাপী এক বিজনেস সামিট আয়োজন করতে যাচ্ছে দুবাইতে। এতে এক্সপো 2020-তে কিভাবে বাংলাদেশকে বাণিজ্যিকভাবে অগ্রসর করা যায় তা নিয়ে আলোচনা হবে। তবে বাংলাদেশের বিমানবন্দরগুলোতে দ্রুত র্যাপিড টেস্টের ব্যবস্থা না হলে হাজার হাজার ব্যবসায়ী বাংলাদেশ থেকে আমিরাত যেতে পারবে কিনা তা নিয়ে এখনও সংশয় রয়ে গেছে। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শিরোনামগুলো। ইন্দো প্রশান্ত অঞ্চলে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে নতুন জোটের তীব্র নিন্দা চীনের। সাবমেরিন ক্রয় চুক্তি বাতিল করায় চটেছে ফ্রান্স। নিজস্ব পথেই হাঁটবে ইইউ। এবং জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী। 1.5 বছরের বেশি সময় পর বিদেশ সফর। করোনা টিকার ন্যায্য বন্টনের আহ্বান জানাবেন। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়ে।